ঝড় বৃষ্টির তাণ্ডবে ঈদ আনন্দে বিঘ্ন ঘটার পূর্বাভাস। সাতক্ষীরার 7টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা। মার্কিন ভোটারদের বেশিরভাগই ইরান যুদ্ধের বিপক্ষে, চাপে ট্রাম্প প্রশাসন। ইরানে আটকে পড়া 186 বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে। কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা, আংশিক উৎপাদন বন্ধ। ইসরায়েলকে বড় শাস্তি দিল ফিফা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ঢাকাতে ঈদের আগে শুক্রবার সকালে হঠাৎ আবহাওয়ার বড় পরিবর্তন দেখা গেছে। সকাল 10টার পর কালো মেঘে আকাশ ঢেকে গিয়ে দমকা হাওয়ার সঙ্গে ঝোড়ো বৃষ্টি শুরু হয়, যা সময়ের সঙ্গে তীব্র হয়। কিছু এলাকায় ধূলিঝড়, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ অঞ্চলে লঘুচাপের প্রভাব ও দক্ষিণ বঙ্গোপসাগরের সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের দিন শনিবার দেশ জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন সকালে নামাজের সময়ই আবহাওয়া সবচেয়ে বেশি প্রতিকূল থাকতে পারে। ঈদের আগের রাত থেকেই একটি শক্তিশালী কালবৈশাখী দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে, যা পরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে। বিশেষ করে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, খুলনা বিভাগ সহ কয়েকটি এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা বেশি। এতে উন্মুক্ত স্থানে ঈদের জামাতে বিঘ্ন ঘটতে পারে। তবে ঈদের পরের দিন থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সরকারের ইঙ্গিত অনুযায়ী এবছরই হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। এই লক্ষ্যে বেশ আগেভাগেই সাতক্ষীরার 7টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত ঘোষণা করেছে জামায়াত। এসব প্রার্থীরা ঈদকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন প্রচারণাও। সম্প্রতি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল ও নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলার 7টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ হাসান, ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজিয়া সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করবেন। কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওমান গনি, ভাইস চেয়ারম্যান পদে সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা বেগম প্রতিদ্বন্দ্বিতা করবেন। আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক এমপি মাওলানা রিয়াসাত আলীর ছেলে ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল আফসার, ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শরীফা মনির প্রতিদ্বন্দ্বিতা করবেন। শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন মাহমুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক নুরুন নাহার ইতি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেভাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, ভাইস চেয়ারম্যান পদে হাফেজ ইমদাদুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক আব্দুর রউফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়নাব পারভিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, অভিজ্ঞ ও সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তিদেরই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। প্রার্থীরা এখন থেকে সাধারণ ভোটারদের কাছে গিয়ে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরতে পারবেন, যা ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে জয়ী হতে সুবিধা দেবে। তিনি আরও জানান, মনোনয়ন ঘোষণার পাশাপাশি প্রার্থীদের জন্য প্রচারণার সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে।
ডেটা ফর প্রোগ্রেসের এক জরিপে দেখা গেছে ৫৬% ভোটার মনে করেন এই সংঘাতে ইসরায়েল বেশি লাভবান হচ্ছে, যেখানে মাত্র ২৯% যুক্তরাষ্ট্রের লাভ দেখছেন। ৫৩% ভোটার ইরানের ওপর মার্কিন হামলার বিরোধিতা করেছেন। ১,২১৫ জনের ওপর পরিচালিত জরিপে আরও দেখা গেছে ৫১% ভোটার কংগ্রেসের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার পক্ষে। এই যুদ্ধ রিপাবলিকানদের জন্যও চাপ তৈরি করেছে। ৪৩% ভোটার তাদের সমর্থন কমিয়েছেন। একই সঙ্গে তরুণ রিপাবলিকানদের বড় অংশ ইসরায়েলকে কম সমর্থনের পক্ষে। বিশ্লেষকরা বলছেন, এই জনমত ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হতে পারে। ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশি নাগরিক আজারবাইজানে পৌঁছেছেন। বৃহস্পতিবার ইরান থেকে এসব বাংলাদেশি ইরান সীমান্ত পার হয়ে আজারবাইজানে পৌঁছান। আজ শুক্রবার এসব বাংলাদেশি ঢাকায় পৌঁছাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকা পড়া বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকুতে নেওয়া হয়। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হচ্ছে। ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজানে রয়েছেন। প্রত্যাবাসনের সহযোগিতা করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ জন কর্মকর্তাও বাকুতে গেছে। গত বছর জুন মাসে ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে সে দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। কুয়েত নিউজ এজেন্সির তথ্যে জানা গেছে, হামলায় শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন লাগে এবং নিরাপত্তার কারণে আংশিক উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানায়, নির্দিষ্ট ইউনিট লক্ষ্য করে হামলা চালানো হয় এবং বড় ক্ষতি এড়াতে জরুরি প্রোটোকল অনুযায়ী কার্যক্রম সীমিত করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও তদন্ত চলছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে এই হামলা বিশ্ব জ্বালানি বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকদিন আগেই ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল ফিলিস্তিন। সেই দাবি নিয়ে ফিফা কোনো পদক্ষেপ না নিলেও এবার ইসরায়েল ফুটবলকে শাস্তি প্রদান করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বৈষম্য বিরোধী নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে আর্থিক জরিমানা করেছে ফিফা। আইএফএকে ১,৫০,০০০ সুইস ফ্রা জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৩২,০০,০০০ টাকা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার শৃঙ্খলা কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএফএ বর্ণবাদী আচরণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ক্লাব বেইতার জেরুজালেমের সমর্থকদের ধারাবাহিক বর্ণবাদী আচরণের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়াকে গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়। ফিফা জানায়, এ ধরনের আচরণ ফুটবলের নৈতিকতা ও শৃঙ্খলার পরিপন্থী। জরিমানার পাশাপাশি আইএফএকে সতর্কবার্তা এবং বৈষম্য বিরোধী বার্তা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানার একটি অংশ বৈষম্য প্রতিরোধে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় করতে হবে বলে জানানো হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।